কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আগের দিন মানুষের খাদ্য চ্যাপ্টারের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছিলাম। আগের দিন 1 থেকে 39 পর্যন্ত প্রশ্ন উত্তরের আলোচনা করেছি। আজকে 40 থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি এর লিংক দিয়ে দিয়েছিলাম, এই ভিডিওতেও আমি লিংক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারো অথবা হাতেও লিখে নিতে পারো। দেখো 40 নম্বর প্রশ্নটা তাহলে কি বলছে, রক্তাল্পতার কারণ কি? রক্তাল্পতা নানা কারণে হতে পারে, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, জীবাণুর সংক্রমণ, হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা সংশ্লেষের উপাদানের অভাব। হিমোগ্লোবিনের ক্ষেত্রে লৌহ আর লোহিত রক্তকণিকার ক্ষেত্রে ভিটামিন B12। তাহলে 3টে কারণ কি কি বলছে, অতিরিক্ত রক্তক্ষরণ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে জীবাণুর সংক্রমণ, আর 3 নম্বর হচ্ছে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার সংশ্লেষের উপাদানের অভাব। সংশ্লেষের বলতে তৈরি হওয়ার, নতুন করে তৈরি হওয়ার, নতুন করে হিমোগ্লোবিন তৈরি হওয়ার বা নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার উপাদানের অভাব। এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে লৌহ হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, আর ভিটামিন B12 লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। তাহলে এই 3টে কারণের যদি অভাব ঘটে তাহলে আমাদের রক্তাল্পতা হতে পারে। 41 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন কোষে কোষে অক্সিজেন সরবরাহ করে। 42 নম্বর, লোহিত রক্তকণিকা সংশ্লেষের উপাদানগুলি কি কি? এটা আগে এই ব্র্যাকেটে রয়েছে, এটাকে আবার আলাদা করে লিখলাম, যদি আলাদা করে প্রশ্ন আসে তোমরা এভাবে উত্তর দেবে। লোহিত রক্তকণিকা সংশ্লেষের উপাদানগুলি হলো হিমোগ্লোবিনের ক্ষেত্রে লৌহ আর লোহিত রক্তকণিকার ক্ষেত্রে ভিটামিন B12। তার মানে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, যদি লৌহ শরীরে থাকে তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে, লৌহ বা আয়রন। আর লোহিত রক্তকণিকা হচ্ছে ভিটামিন B12, যদি শরীরে থাকে তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হবে। নেক্সট প্রশ্ন 43, খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে কি রোগ হয়? কাদের মধ্যে এই রোগটি দেখা যায় এবং এই রোগের উপসর্গগুলি কি কি? খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে ম্যারাসমাস রোগটি হয়। তোমরা বানানটা ঠিক করে দেখে নেবে, ম্যারাসমাস। 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগটি দেখা যায়। 1 বছরের কম বয়স্ক, এর তলে আন্ডারলাইন করে দিলাম। এই রোগের উপসর্গগুলো হলো, দেখো 1 নম্বর হচ্ছে দেহের হাড়গুলির খুব বেশি ক্ষয় হয়। 2 নম্বর, পেশি বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। 3 নম্বর, চামড়া জায়গায় জায়গায় কুঁচকে যায়। আর 4 নম্বর, হাত পাগুলো খুব সরু সরু হয়ে যায়। এই জিনিসটাও তোমাদের বইতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে রয়েছে, তোমরা পরীক্ষায় যখন লিখবে এইভাবে লিখবে। নেক্সট প্রশ্ন 44 নম্বর, খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে কি রোগ হয়? কাদের মধ্যে এই রোগটি দেখা যায়? এই রোগের উপসর্গগুলি কি কি? খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিওরকর, এইটার নামটাও সুন্দর করে বানানটা মুখস্থ করবে, কোয়াশিওরকর রোগটি দেখা যায়। চলে যাব আমরা নেক্সট পেজে। 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের মধ্যে এই রোগটি দেখা যায়। এই রোগের উপসর্গগুলি হলো, 1 চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়, 2 পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়, আর 3 চোখগুলি ঠিকরে বাইরে বেরিয়ে আসে। এগুলো হচ্ছে এই রোগের উপসর্গ। তোমরা ছবিতে দেখেছিলে বইতে, একটা ডান দিকে একটা বাচ্চার ছবি ছিল, সেই ছবিটার সঙ্গে মিলিয়ে নেবে, দেখবে ঠিক এইরকমই উপসর্গগুলি হয়। নেক্সট কোশ্চেন 45, ম্যারাসমাস বা কোয়াশিওরকর রোগ হলে শিশুদের কোন কোন খাদ্য খাওয়া উচিত? এই রোগ দুটো কিসের অভাবে হয়? প্রথমটা হচ্ছে প্রোটিন এবং শক্তির অভাবে হয়, আর দ্বিতীয়টা হচ্ছে শুধু প্রোটিনের অভাবে হয়। প্রোটিন এবং শক্তি বলতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই 3টি এর মধ্যে ইনক্লুড থাকে কিছু পরিমাণে, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হচ্ছে ফ্যাট। আর কোয়াশিওরকর হচ্ছে শুধু প্রোটিন। তাহলে এই ধরনের খাবার খাওয়ালেই শিশুদের মধ্যে এই রোগ আর হবে না। তাহলে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম, সয়াবিন ইত্যাদি খাওয়া উচিত। নেক্সট প্রশ্ন 46, ওজন বৃদ্ধি বা স্থূলত্বজনিত সমস্যাগুলি কি কি? ওজন বৃদ্ধি বা স্থূলত্বজনিত সমস্যাগুলি হলো, 1 নম্বর, রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 2 নম্বর, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর, রক্তনালীর গায়ে লিপিড বা ফ্যাট জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে।
এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে। আর 4 নম্বর, অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। 47 নম্বর কোশ্চেন, কোন ধরনের খাবার খেলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায়? তেল মশলাবিহীন খাবার, শাকসবজি, ডাল, রুটি, সিদ্ধ খাবার, ছোট মাছ, তন্তুযুক্ত খাদ্য ইত্যাদি খেলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায়। তাহলে ফ্যাট জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে হবে এবং খুব হালকা খাবার খেতে হবে, তাহলেই কিন্তু স্থূলত্বের প্রবণতাকে এড়ানো যাবে। তেল মশলাবিহীন খাবার, শাকসবজি, ডাল, রুটি, সিদ্ধ খাবার, মানে যেখানে নাকি তেল মশলা খুবই কম। ছোট মাছ, বেশি বড় মাছে অনেক ফ্যাট থাকে, ছোট মাছ খেতে বলা হচ্ছে। এবং তন্তুযুক্ত খাবার, তন্তুযুক্ত খাবার খেলে পেট পরিষ্কার হবে এবং শরীর সুস্থ থাকবে। 48 নম্বর হচ্ছে বিএমআই কি? বিএমআই এর পুরো অর্থ হলো বডি মাস ইন্ডেক্স। এই প্রত্যেকটা থেকে প্রথম বর্ণগুলো নেওয়া হয়েছে, ফার্স্ট লেটারগুলো নিয়ে এখানে বিএমআই করা হয়েছে। বিএমআই এর পুরো অর্থ বডি মাস ইন্ডেক্স। বিএমআই সমান সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার। এই ফর্মুলাটা তোমাদের বইতেও আছে। এর থেকে বইতে একটা চার্টও দেওয়া হয়েছিল এবং সেখান থেকে বলা হয়েছিল যে তোমরা ওজন এবং উচ্চতা অনুযায়ী বিএমআই বার করো। একজন ব্যক্তির ওজনকে তার উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাই হলো ওই ব্যক্তিটির বিএমআই। ব্র্যাকেটে বডি মাস ইন্ডেক্স এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে বিএমআই কি ছিল প্রশ্নটা? বিএমআই এর ফুল ফর্ম লেখা হয়েছে, বিএমআই এর ফর্মুলা লেখা হয়েছে এবং ফর্মুলাটাকে এখানে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। বিএমআই এর মানগুলি লেখো। বিএমআই সমান সমান 18.5 থেকে যদি 25 হয় তাহলে স্বাভাবিক ওজন, 25 থেকে যদি 30 হয় তাহলে বেশি ওজন, আর 30 থেকে 40 হলে স্থূলত্ব। নেক্সট হচ্ছে খাদ্য কয় প্রকার ও কি কি? খাদ্য 3 প্রকার, যেমন 1 হচ্ছে প্রাকৃতিক খাদ্য, 2 হলো প্রক্রিয়াজাত খাদ্য এবং 3 হলো সংশ্লেষিত খাদ্য। নেক্সট কোয়েশ্চেন 51, প্রাকৃতিক খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। এটা আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু এই সংজ্ঞাগুলো আমি পড়িয়েছি, এখানে আমি আবার লিখে দিয়েছি, তোমরা এগুলো আবার দেখে নেবে। সরাসরি প্রকৃতি থেকে যে সমস্ত খাদ্য পাওয়া যায় তাদের প্রাকৃতিক খাদ্য বলে। এই সমস্ত খাবারে বাহ্যিক কোনো উপাদান মেশানো হয় না, যেমন বিভিন্ন রকম ফল, কাঁচা মাছ, কাঁচা মাংস, কাঁচা ডিম, কাঁচা দুধ, কাঁচা শাকসবজি, এই সবই হচ্ছে প্রাকৃতিক খাদ্য। অর্থাৎ রান্না করার আগে যেটা আমরা কাঁচা অবস্থায় বিভিন্ন রকম জিনিস কিনতে পাই সেগুলি সব প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক খাদ্য। নেক্সট হলো প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক খাদ্যকে যখন বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তার রূপ বদলানো হয়, যেমন রান্না করা, টিনজাত করা, পাস্তুরায়িত করা, হিমায়িত করা, শুকনো করা, ডিহাইড্রেট করা ইত্যাদি, এবং দীর্ঘদিন সংরক্ষণ করা হয়, তখন তাকে প্রক্রিয়াজাত খাদ্য বলা হয়। এতে খাদ্যের গুণাগুণ প্রাকৃতিক খাবারের তুলনায় বেশ কিছুটা হ্রাস পায়। দেখো, রান্না করলেও কিন্তু খাবারের গুণাগুণ কিছুটা হ্রাস পায়। তাছাড়া এই যে বিভিন্ন রকম উপায়গুলো বলা হয়েছে প্রক্রিয়াকরণের, সেই প্রত্যেকটাতেই কিন্তু খাবারের গুণাগুণ কিছুটা পরিমাণে হ্রাস পায়। যেমন রান্না করা সবজি, আলুর চিপস, টিনজাত মাংস, শুটকি মাছ, আমের আচার, আনারসের জেলি ইত্যাদি। নেক্সট হলো সংশ্লেষিত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত খাদ্যের উপাদানগুলি সম্পূর্ণ কৃত্রিম কিন্তু তৈরি খাদ্যের রং, গন্ধ, স্বাদ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো, তাদের বলা হয় সংশ্লেষিত খাদ্য। এই সমস্ত খাবারে পুষ্টিগুণ একেবারেই থাকে না, যেমন বাজার থেকে কেনা জ্যাম, জেলি, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। কারখানায় বা ইন্ডাস্ট্রিতে এই সমস্ত খাবারে প্রিজারভেটিভ, কৃত্রিম রং এবং গন্ধ মিশিয়ে প্রাকৃতিক খাবারের মতো করা হয়। নেক্সট কোয়েশ্চেন, হলুদ ও সস্তা বিরিয়ানিতে কি ক্ষতিকর পদার্থ মেশানো হয়? হলুদ, মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে ক্ষতিকারক কৃত্রিম রং যেমন মেটানিক ইয়েলো, এটা মেটানিল হবে, মেটানিল ইয়েলো ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 55, চকোলেট পেস্ট্রি আর কোলা ড্রিঙ্কসে কি ক্ষতিকর মেশানো হয়, পদার্থ মেশানো হয়? চকোলেট পেস্ট্রি আর কোলা ড্রিঙ্কসে বাদামি রং হিসেবে ক্ষতিকারক ক্যারামেল মেশানো হয়। ক্যারামেলটা কি থেকে তৈরি করা হয়? ক্যারামেলটা চিনিকে গলিয়ে তৈরি করা হয়। এই চিনিটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেই জন্য এটাকে ক্ষতিকারক বলা হয়েছে। নেক্সট হচ্ছে পটেটো চিপস ও ভুট্টার খইয়ে ক্ষতিকারক পদার্থ হিসেবে কি মেশানো হয়? পটেটো চিপস ও ভুট্টার খইয়ে ক্ষতিকারক পদার্থ হিসেবে ট্রান্স ফ্যাট মেশানো হয়। এগুলো খেলে মুখের মধ্যে একটা কেমন আঠা আঠা ভাব লাগে, দেখবে, সেটাই হচ্ছে ট্রান্স ফ্যাট। নেক্সট হলো মোমো, চাউমিন ইত্যাদিতে ক্ষতিকারক পদার্থ হিসেবে কি মেশানো হয়? মোমো, চাউমিন ইত্যাদিতে ক্ষতিকারক পদার্থ হিসেবে আজিনোমোটো মেশানো হয়।
নেক্সট হচ্ছে আইসক্রিমে ক্ষতিকারক পদার্থ হিসেবে কি মেশানো হয়? আইসক্রিমে ক্ষতিকারক পদার্থ হিসেবে কারাজিনান ও ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল মেশানো হয়। এগুলো সবই বইতে লেখা আছে, প্রশ্ন উত্তর হিসেবে আমি এখানে আবার লিখে দিয়েছি। নেক্সট 59, চা কফি আর নানা স্বাদের ফলের রসে ক্ষতিকারক পদার্থ হিসেবে কি মেশানো হয়? চা কফি আর নানা ফলের স্বাদের রসে ক্ষতিকারক পদার্থ হিসেবে সাইক্লামেট, অ্যাসপার্টেম এবং স্যাকারিন মেশানো হয়। এই বানানগুলো তোমরা ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। নেক্সট প্রশ্ন, প্রক্রিয়াজাত ও কৃত্রিম খাবার বেশি খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? প্রক্রিয়াজাত ও কৃত্রিম খাবার বেশি খেলে আমাদের শরীরে নানা রকম অসুবিধা, যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। নেক্সট 61, শরীর ভালো রাখার জন্য কোন খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত? শরীর ভালো রাখার জন্য আমাদের হলুদ, গোলাপি বা উজ্জ্বল লাল রং মেশানো খাবার এড়িয়ে চলা উচিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে বিভিন্ন ধরনের জলের শতকরা পরিমাণ লেখো। পৃথিবীতে বিভিন্ন ধরনের জলের শতকরা পরিমাণ হলো বলে আমি একটা চার্ট বানিয়েছি। দেখো, প্রথমে হচ্ছে মোট জল 75%। আমরা জানি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাহলে 3-এর 4 ভাগ জল। একটা পৃথিবীকে যদি আমি 4 ভাগ করি তাহলে তার এই 3 ভাগ হচ্ছে জল এবং 1 ভাগ স্থল, সেই জন্য এটাকে 3-এর 4 বা 75%, এটা আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম। এর মধ্যে নোনা জল বা সমুদ্রের জলই 97% আর বাদ বাকি হচ্ছে 3% মিষ্টি জল। মিষ্টি জলটাকে আবার 4 ভাগে ভাগ করেছি। হিমবাহ বরফের আস্তরণ 68.7%, ভৌম জল 30.1%, ভূপৃষ্ঠীয় জল 0.3% এবং অন্যান্য জল 0.9%। ভূপৃষ্ঠীয় জলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। হ্রদের জল 87%, নদীর জল 2% এবং জলাভূমি 11%। এবার এই 3 রকম জলই হচ্ছে আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি। হ্রদের জল, নদীর জল আর জলাভূমির জল, তার মধ্যে মাত্র 0.37% হচ্ছে পানের উপযোগী জল বা পানীয় জল। নেক্সট প্রশ্ন, দূষিত জল থেকে আমাদের কি কি রোগ হতে পারে? দূষিত জল থেকে আমাদের পেট খারাপ, পেট ব্যথা, কৃমি, জন্ডিস, পাঁচড়া ইত্যাদি রোগ হতে পারে। আমরা কি কি উপায়ে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করতে পারি? আমরা নিম্নলিখিত 3টি উপায়ে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করতে পারি। মনে আছে ওখানে হাঁড়ির ছবি দেওয়া ছিল, ফিল্টারের ছবি দেওয়া ছিল আর একটা ট্যাবলেটের ছবি দেওয়া ছিল। সেই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। জলকে অন্তত 20 মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারি। আর ফিল্টার যন্ত্রের সাহায্যে আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারি। আর খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট, এই হ্যালোজেন ট্যাবলেটের ছবি ছিল, দিয়ে জল শোধন করে বিশুদ্ধ পানীয় জল পেতে পারি। নেক্সট প্রশ্ন, আমাদের শরীরের কোথায় কোথায় জল থাকে? আমাদের শরীরের ফুসফুস, মস্তিষ্ক, যকৃৎ, অস্থি, পেশি, ত্বক, হৃৎপিণ্ড, বৃক্ক, কয় হবে, বৃক্ক, রক্ত এবং লালায় জল থাকে। এটা দেখবে একটা চার্টে করা ছিল, সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। নেক্সট এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন, মুখবিবারে জল কি হিসেবে থাকে? মুখবিবারে জল থুতু বা লালা হিসেবে থাকে। নেক্সট হচ্ছে 67, যকৃতে জল কি হিসেবে থাকে? যকৃতে জল পিত্ত রস হিসেবে থাকে। নেক্সট, রক্তনালী এবং হৃৎপিণ্ডে জল কি হিসেবে থাকে? রক্তনালী এবং হৃৎপিণ্ডে জল রক্ত হিসেবে থাকে। মূত্রথলিতে জল কি হিসেবে থাকে? মূত্রথলিতে জল মূত্র হিসেবে থাকে। চোখে জল কি হিসেবে থাকে? চোখে জল অশ্রু হিসেবে থাকে। ত্বকে জল কি হিসেবে থাকে? ত্বকে জল ঘাম হিসেবে থাকে। মস্তিষ্কে জল কি হিসেবে থাকে? মস্তিষ্কে জল সেরিব্রোস্পাইনাল তরল, এইটা তোমাদের বানানটা মুখস্থ করতে হবে, সেরিব্রোস্পাইনাল তরল হিসেবে থাকে। অস্থিসন্ধিতে জল কি হিসেবে থাকে? অস্থিসন্ধিতে জল পিচ্ছিল রস হিসেবে থাকে। আমাদের দেহে জলের ভূমিকা কি? আমাদের দেহে জলের ভূমিকাগুলি হলো, এটা নিয়ে অনেক বড় আলোচনা করা হয়েছে বইতে, সেটা আমি এখানে শর্টে লিখে দিয়েছি। দেখো, জল সাধারণত কোনো বস্তুকে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি দ্রবীভূত করে দ্রাবক হিসেবে কাজ করে। এগুলো দ্রবীভূত করে জল কি করে? কোষে কোষে পৌঁছে দেয়, সেই জন্য জল দ্রাবক হিসেবে কাজ করে। জল কোনো বস্তুকে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা খাদ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে পরিবাহক হিসেবে কাজ করে। তাহলে আগেরটা হচ্ছে জলের মধ্যে গুলে যায় বলে জল দ্রাবক হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে জল ওটাকে বয়ে নিয়ে যায় বলে পরিবাহক হিসেবে কাজ করে। নেক্সট, কোষে শক্তি উৎপাদনের সময় জল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ক হিসেবে কাজ করে। জল তাপ পরিবাহক হিসেবে দেহকে শীতল করতে সাহায্য করে। এই যে ঘামের বিষয়টা, যখন আমরা ঘেমে যাই তখন ফ্যানের তলায় বসলে আমাদের খুব ঠান্ডা লাগে, তো সেটাই হচ্ছে এই পয়েন্টের ব্যাখ্যা, সেটার ব্যাখ্যা হচ্ছে এই পয়েন্টটা,
যে আমাদের শরীর থেকে জল তাপকে পরিবহন করে বাইরে পাঠিয়ে দেয় এবং দেহকে শীতল করে। জল অস্থিসন্ধিতে পিচ্ছিল কারো রস হিসেবে থেকে অস্থিসন্ধিকে সচল রাখে। এই হচ্ছে জলের ভূমিকা আমাদের শরীরে। আমাদের শরীর থেকে কিভাবে জল বেরিয়ে যায়? আমাদের শরীর থেকে বিভিন্নভাবে জল বেরিয়ে যায়, যেমন মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, মলের মাধ্যমে এবং চোখের জলের মাধ্যমে। আচ্ছা, শ্বাসের মাধ্যমে কিভাবে বেরোয়? যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কিছু পরিমাণে জলীয় বাষ্প নাক থেকে বের হয়ে যায়। নাম্বার 76, একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন কি পরিমাণ জল পান করা উচিত? একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন তার দেহের ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার জল পান করা উচিত। এরও একটা হিসাবের বক্স দেওয়া ছিল, সেখানে এইটা লেখা ছিল তার দেহের ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার জল পান করা উচিত। নেক্সট প্রশ্ন, জলের ধর্মগুলি কিভাবে জীবদেহে জলের ভূমিকাকে নিয়ন্ত্রণ করে তা একটি চার্টের মাধ্যমে দেখাও। এই চার্টটাও কিন্তু তোমাদের বইতেই ছিল। আচ্ছা, এই চার্টটা একবার পড়ে দিচ্ছি আমি। জলের ধর্ম, যখন জল ঘরের তাপমাত্রায় তরল তখন কিভাবে জীবদেহে জলের ভূমিকা কীরকম হয় না, জীবদেহে প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে ও জীবের বেঁচে থাকার তরল মাধ্যম রূপে কাজ করে। জলকে গরম করতে প্রচুর তাপের প্রয়োজন হয়। বাইরের পরিবেশের তাপমাত্রা দ্রুত বদলালেও বড় চেহারার প্রাণীদের দেহের তাপমাত্রা নির্দিষ্ট থাকে। জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন। ঘাম হওয়া ও বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত বয়াকার পেটকাটা মধ্যনের শয়পয় দীর্ঘী ভয় দীর্ঘ বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। তোমরা এই জায়গাটাও কিন্তু ঠিক করে নেবে। আচ্ছা, 4 নম্বর, অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যায়। সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। তার ফলে যেহেতু জলের মধ্যে গুলে যায় সেজন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। জলের কোনো রং নেই। জলের গভীরে থাকা উদ্ভিদ খাদ্য তৈরির জন্য আলো পেতে পারে, সেই জন্য যেহেতু জলের কোনো রং নেই তাই জন্য উপর থেকে সরাসরি সূর্যালোক জলের তলায় চলে যায় এবং সেখানে যে সমস্ত উদ্ভিদেরা থাকে তারা খাদ্য তৈরি করতে পারে। গাছের খাবার কোথায় তৈরি হয়? গাছের খাবার তার সবুজ পাতায় এবং অন্যান্য সবুজ অংশে তৈরি হয়। গাছের খাবার তৈরি করতে কি কি লাগে? গাছের খাবার তৈরি করতে নিম্নলিখিত উপাদানগুলি লাগে। 1 হচ্ছে সূর্যালোক, 2 সবুজ ক্লোরোফিল কণা, 3 জল এবং 4 হলো কার্বন ডাই অক্সাইড। গাছের খাবার তৈরির পর কি কি পাওয়া যায়? গাছের খাবার তৈরির পর নিম্নলিখিত পদার্থগুলি পাওয়া যায়। 1 হলো শর্করা জাতীয় খাবার বা গ্লুকোজ, 2 হলো অক্সিজেন এবং 3 হলো জল। নেক্সট প্রশ্ন, 81 নম্বর, বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? গাছের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? গাছের বেঁচে থাকার জন্য জল এবং আলো দুটোই প্রয়োজন। উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে? স্থলজ উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল শোষণ করে। 2 নম্বর হচ্ছে কোনো কোনো স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে মূল দিয়ে জলীয় বাষ্প শুষে নেয়। আর 3 নম্বর হচ্ছে জলজ উদ্ভিদ তার জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে জল শোষণ করে। তাহলে এখানটা হচ্ছে মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল শোষণ করে। আচ্ছা, তাহলে এই গেল 82 নম্বর। এরপর হচ্ছে 83, গাছ কিভাবে খাবার তৈরি করে? সবুজ উদ্ভিদ তার পাতায় এবং অন্যান্য সবুজ অংশে উপস্থিত ক্লোরোফিল কণার সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও জলের দ্বারা সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য, গ্লুকোজ এবং অক্সিজেন ও জল তৈরি করে। এটাও তোমাদের আগে পড়ানো হয়েছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার পদ্ধতিটা, যে সবুজ উদ্ভিদ গাছের পাতায় এবং অন্যান্য সবুজ অংশে কোথায় কোথায় করে? পাতায় এবং অন্যান্য সবুজ অংশে যে ক্লোরোফিল কণা থাকে সেই ক্লোরোফিল কণার সাহায্যে কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোকের দ্বারা শর্করা জাতীয় খাদ্য, গ্লুকোজ, অক্সিজেন এবং জল তৈরি করে। গাছের খাবার তৈরির পদ্ধতিটির নাম কি? গাছের খাবার তৈরির পদ্ধতিটির নাম হলো সালোক সংশ্লেষ। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ কথাটির অর্থ কি? সালোক সংশ্লেষ শব্দটি ভাঙলে পাই সালোক এবং সংশ্লেষ। আর শালক শব্দটাকে ভেঙে পাই, এই যে শালক শব্দটাকে ভেঙে পাচ্ছি কি? ভেঙে পাচ্ছি সযুক্ত আলোক, অর্থাৎ আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করা শালক সংশ্লেষ কথাটির অর্থ। এবারে লাস্ট প্রশ্ন,
মানুষ এবং অন্যান্য প্রাণীরা কিভাবে তাদের শক্তির চাহিদা পূরণ করে। সবুজ উদ্ভিদ সূর্যের আলো থেকে নেওয়া শক্তির একটা অংশকে রূপান্তরিত করে তার তৈরি করা খাদ্যে জমা রাখে। মানুষ এবং বিভিন্ন প্রাণীরা যখন উদ্ভিজ্জ কোনো খাবার খায় তখন সূর্যের সেই রূপান্তরিত শক্তিটি তাদের শরীরে চলে যায়। সেই শক্তিটাকে ব্যবহার করেই মানুষ এবং অন্যান্য প্রাণী তাদের নানা কাজের শক্তির চাহিদা পূরণ করে। তাহলে এখানে আমি তোমাদের পড়ানোর সময়ও একটা চার্টের মাধ্যমে বুঝিয়েছিলাম, এখানে আবার একটু বুঝিয়ে দিচ্ছি। সূর্যালোক, সেখান থেকে শক্তি নিচ্ছে কে? সবুজ উদ্ভিদ। সেই সূর্যালোক দিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কি করছে না, শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। সেই খাদ্যটা কারা খাচ্ছে? মানুষ ও অন্যান্য প্রাণীরা খাচ্ছে। তাহলে এই যে শক্তিটা, সেই শক্তিটা দিয়েই তো খাদ্য তৈরি হচ্ছে, তো এই খাদ্যের মধ্যে সেই শক্তিটা থেকে যাচ্ছে। সেই শক্তিটা তখন কাদের মধ্যে যাচ্ছে? সেই শক্তিটা তখন এই প্রাণীদের মধ্যে, মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে সেই শক্তিটাই চলে আসছে। এখান থেকে শক্তিটা প্রথমে এখানে যাচ্ছে, এখান থেকে শক্তিটা প্রথমে এই খাদ্যের মধ্যে যাচ্ছে, তারপরে এই খাদ্যের থেকে শক্তিটা মানুষের এবং অন্যান্য প্রাণীদের দেহে চলে আসছে এবং মানুষ তাদের নানা কাজের চাহিদা পূরণ করছে। তাহলে কিভাবে তাদের শক্তির চাহিদা পূরণ হয়? এইভাবে সূর্যের থেকেই তাদের আলটিমেটলি শক্তির চাহিদাটা পূরণ হচ্ছে। তাহলে সেই জন্য বলা হয় সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে তোমাদের এই প্রথম চ্যাপ্টারের আমি সমস্ত প্রশ্ন উত্তরও আলোচনা করে দিলাম। আশা করি আর এখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা নেই। তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে পড়বে এবং প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করবে। আমি এর পরের ক্লাসে চলে যাব নেক্সট চ্যাপ্টারে, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, যাতে আরও বাচ্চারা উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সবাইকে ভালো রেখো। শেষ করছি।